দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা ও ইরান যুদ্ধের ৮৩তম দিন চলছে। তবে যুদ্ধের শুরুতে দিনগুলো কেটেছিল মিসাইল এবং বোমা বর্ষণের মধ্য দিয়ে, অর্থাৎ পাল্টাপাল্টি হামলা হয়েছিল। আর এখন যেটা যুদ্ধবিরতির নামে কার্যত চলছে সেটি হলো কথার যুদ্ধ। একদিকে শান্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে তড়িঘড়ি চলছে, অন্যদিকে প্রতিদিনই আমরা নতুন নতুন আলটিমেটাম এবং খুব শুনতে পাই আগামী ২-৩ দিনের মধ্যে এই যুদ্ধ শেষ হবে, শেষ না হলে এই পরিণতি হবে। কিন্তু বাস্তবে দেখা যায় সেই ২-৩ দিন আবার বাড়ে, কিংবা এর মধ্যে কোনো একটি শর্ত দেওয়া হয়। সবশেষ যে বিষয়টি রয়টার্স তাদের এক্সক্লুসিভ অনুসন্ধানে তুলে এনেছে সেটি হলো ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলছেন কোনোভাবেই ইরানের আপাতত যে পারমাণবিক সক্ষমতা আছে, অর্থাৎ যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে, সেটি ইরানের বাইরে যেতে দেওয়া হবে না। যদিও আমেরিকা একেবারে কঠোর একটা শর্ত দিয়ে রেখেছে, এটি অন্য কোনো দেশে হস্তান্তর করতে হবে। এবং ইসরায়েলের সূত্রগুলো বলছে আমেরিকা ইসরায়েলকে আশ্বস্ত করেছে অবশ্যই ইরানকে এটি দেশের বাইরে পাঠাতে হবে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা যখন এই কথা বলছেন, তখন যে ইস্যুতে পুরো শান্তি প্রক্রিয়া আটকে আছে, অর্থাৎ এই পারমাণবিক সমৃদ্ধকরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি, সেটি যদি সুরাহা না হয় তাহলে শান্তি চুক্তি কিভাবে হবে? অন্যদিকে ঘরের ভিতরেও নানা ঘটন অঘটন ঘটছে এই কারণে বলছি, সামনে মধ্যবর্তী নির্বাচন, এর মধ্যে কিছু কিছু জায়গায় প্রাইমারি নির্বাচন হয়েছে, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা যেসব রিপাবলিকানরা করেছেন তারা হারা হারছেন, অর্থাৎ তাদেরকে হার মানতে হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি বিপরীতে তেমন কোনো প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে না, বরং 2024 সালে হারের কারণ নিয়ে তারা যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি অনেক বেশি আগোছালো, অনেক বেশি ধোঁয়াশাযুক্ত। এইসব পরিস্থিতিতে নতুন করে যুক্ত হতে পারে কিউবা ইস্যু, অর্থাৎ কিউবায় কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা করবেন? কিউবার নেতা রাউল ক্যাস্ট্রো নিয়ে আমেরিকার যে অবস্থান, এটি পুরো বিশ্বের কূটনীতিতেই নতুন করে ভাবনার খোরাক যোগাচ্ছে যে নতুন কোনো যুদ্ধের জানালা খুলতে যাচ্ছে কিনা। এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইন্ডিয়ানা সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে একটু শুনি। আমরা বলছিলাম যে ৮৩তম দিন চলছে, কিন্তু অনেক আগেই লক্ষণ দেখা গিয়েছিল যে এই যুদ্ধটা বন্ধ ঘোষণা করা হবে, একটা শান্তি চুক্তিতে পৌঁছানো হবে। কিন্তু যখন এটি আটকে গিয়েছে, যে ইস্যুতে আটকে গিয়েছে, তারপরের দিনগুলোতে আমরা দেখছি যে নতুন নতুন করে ইস্যু তৈরি হচ্ছে, নতুন নতুন করে অবস্থান নেওয়া হচ্ছে। এরকম যদি পাল্টাপাল্টি অবস্থান নিতেই থাকা হয় এবং একই সাথে সবাই যার যার বিচার মানি তালগাছটা আমার অবস্থান থাকে, তাহলে আসলে তাল গাছটা কিংবা তালটা কেউ কি পেরে খাওয়ার সুযোগ পাবেন কিনা? হ্যাঁ, না, একটা কঠিন প্রশ্ন, বিশ্লেষণ করা মুশকিল। আমরা যা দেখছি, যা শুনছি, যা পড়ছি বিভিন্ন মাধ্যমে, তার ভিত্তিতে মোটামুটি আমরা একটা মত প্রকাশ করতে পারি। সর্বশেষ আপনি যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে ওখানকার সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, তিনি যেটা বলেছেন যে তাদের কাছে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যে পরিমাণ আছে, সেই যা আছে সেটা ইরানের বাইরে নিতে যাওয়া, এর ভিতরে এক ধরনের সমঝোতার মনোভাবের ইঙ্গিত আছে। সেটা হচ্ছে আন্তর্জাতিক যে নিউক্লিয়ার পরিদর্শক সংস্থা, তাদের নিয়ন্ত্রণে তারা হয়তো কিছু গার্ড মোতায়েন করবে, প্রতীক্ষা মোতায়েন করবে, এবং সেটা ইউরোপিয়ান কোনো কোনো দেশ, এমনকি দুই একটা আরব দেশের বা অন্য কোনো মুসলিম দেশের প্রতিনিধিও থাকবে, এবং হয়তো যুক্তরাষ্ট্র থাকবে। তারা ওইটাকে ইরানের ভিতরে থাকা অবস্থায় গার্ড করবে, প্রহরা দিয়ে রাখবে, যাতে সেটা এরা ব্যবহার করতে না পারে। এই ধরনের কোন একটা মাধ্যম যাতে থাকলো ইরানের ভিতরে, কিন্তু সেটা আর অধিকতর সমৃদ্ধ করে বোমা বানাতে তারা না পারে, এইটা একটা সম্ভাবনার ইঙ্গিত আছে। আমার কাছে এটা অত্যন্ত, এই এতদিন ভিতরে অত্যন্ত একটা কৌশলী, উল্লেখযোগ্য মানে ইঙ্গিত বলে মনে হচ্ছে। এটি একটি দিক। আরেকটা হচ্ছে যুদ্ধবিরতি, শান্তি ইত্যাদি যে কথা আমরা বারবার শুনি এবং বলি, সেটার ভিতর কতগুলো জিনিস আমাদেরকে দেখতে হবে। তো যুক্তরাষ্ট্র যখন ইসরায়েল সহ দেশে আক্রমণ করেছে, তাদের
মানে উদ্দেশ্য কি ছিল? প্রথম দিকে বলা হয়েছিল যে একটা মানে তারা অতি তড়িতে তাদের মানে একবার প্রচন্ড ভাবে ক্ষতি করে দেবে, ধ্বংস করে দেবে। মানে তাদের সামরিক শক্তি তো বটেই, তাদের অনেক কিছু ধ্বংস করে দেবে, মানে অর্থনীতির বা দেশের রাষ্ট্রের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেগুলো মানে শেষ করে দেবে। শেষ করলে তারা মানে এমন অবস্থায় পড়বে যে তাদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো গত্যন্তর নেই একটা। তো 2 নম্বর আরেকটা হচ্ছে, যেটা প্রথমেই শোনা গেল, প্রথম দিকে বলা হলো যে কোন রাষ্ট্রপতি এই দেশের বলেননি বা প্রধান কোন নেতা বলেননি, অফিসিয়ালি কিন্তু পত্রপত্রিকায় মিডিয়ায় স্পেকুলেশন এসছে যে তারা সেখানে রেজিম চেঞ্জ করবেন। সেখানে মোল্লাতন্ত্র যারা আছেন, খামেনির পুত্র এখন হয়েছেন এবং অন্য যারা আছে, তাদেরকে পরিবর্তন করে তাদের যুক্তরাষ্ট্রের পছন্দ মতো লোকদেরকে ক্ষমতায় বসাবেন। এই ধরনের একটা রেজিম চেঞ্জের লক্ষ্য ছিল। ফলে অনেকগুলো ব্যাপার, প্রথম হচ্ছে তাদের পারমাণবিক ক্ষমতা খর্ব করে দেওয়া, ভবিষ্যতে কখনো যেন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটা, এবং মূলত প্রধান এটা মুখ্য, এবং তারপরে হচ্ছে যে তাদের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলো বন্ধ করে দিতে হবে, ধ্বংস করা হবে কিছু, বাকিগুলো বন্ধ। কি হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র, অন্যান্য যে অস্ত্র তারা করে, ড্রোন তৈরি করে, এই সমস্ত স্থাপনাগুলো তারা পুরোপুরি ধ্বংস করে দেবে। তো তাদের আক্রমণ করার প্রথম দিকে তাদের ধারণা হলো যে মানে রেজিম চেঞ্জ করার মতো একটা অবস্থা তারা করতে পেরেছে, এবং ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রয়াত শাহ পাহলভীর পুত্র রেজা যুক্তরাষ্ট্রে থাকে, সে বলে বেড়াচ্ছিল মানে জনগণের কাছে, ওই দেশের জনগণকে আহ্বান জানাচ্ছিল তোমরা এদেরকে উৎখাত করো। তাই এইটা তো বলতে আমার ধারণা সে খুশি হয়ে গেছিল যে সে আবার ক্ষমতায় যেতে পারবে। তাকে যুক্তরাষ্ট্র কি বলেছে জানি না, তবে এমন হতে পারে যুক্তরাষ্ট্র তার সাথে যাই বলুক না কেন, তাকেই যে ক্ষমতায় বসাবে এমন কোনো গ্যারান্টি হয়তো দেয়নি, এমন কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা আমি জানি না। তারা রেজিম চেঞ্জ করবে, যেমন আপনারা দেখলেন ভেনিজুয়েলা মানে মাদুরোকে ধরে আনার পরে মাদুরোর ভাইস প্রেসিডেন্টই যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হিসাবে কথা মতো ক্ষমতা চালাচ্ছেন। ফলে ওখানকার নেতৃত্বের ভিতরে তাদের কোন রিক্রুট নেই, এখনো পর্যন্ত নেই, বা আগে ছিল না এটা বলা মুশকিল। তারা মারা গেছে কিনা তা আমি জানি না, তবে এইটা একটা। তো ফলে একটা হচ্ছে তাদের ক্ষমতা বিপুল পরিমাণে খর্ব করা, ধ্বংস করা। দ্বিতীয় হচ্ছে রেজিম চেঞ্জ করা, এবং তারপর রেজিম চেঞ্জ করে এদের পছন্দ মতো লোক। তো এখন এটা ধারণাই করেনি যে ইরান তাদেরকে মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে কোনো ইফেক্টিভ মানে রেসিস্টেন্স করতে পারবে, পাল্টা আক্রমণ করতে পারবে। এবং প্রথম দিকে আমরা যেহেতু তথ্য শুনছিলাম, খবর দেখছিলাম, তাতে মনে হয়েছিল ইরান কিছু কিছু মানে ক্ষেত্রে কিছু সক্ষমতা দেখালেও তাদের প্রায় শেষ করে এনেছে। কিন্তু এই গত কয়েকদিন এই নিউ ইয়র্ক টাইমস দু একটি পত্রিকা বেরিয়েছে, এটি খুব উল্লেখযোগ্য মানে ইন্টারেস্টিং তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। সেটা কি যে বলা হচ্ছিল মানে আরব দেশগুলোতে কোনো ক্ষতি করতে পারবে না, সেখানে প্রধানত ইরান আক্রমণ করে আরব দেশগুলোর উপরে ভয়ঙ্কর তাদের ক্ষতি করার জন্য আক্রমণ করেনি। অধিকাংশ আরব দেশগুলোতে আপনার আছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। এই নিউ ইয়র্ক টাইমস কয়েকটা পত্রিকায় বেরিয়েছে, ওই ঘাঁটিগুলোর অনেক জায়গায় বেশ ক্ষয়ক্ষতি করেছে, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। লোকজনকে উইথড্র করার কারণে লোকজন হয়তো মারা যায়নি, কিন্তু বেশ ক্ষতি হয়েছে। তো এই একটা। আর 2 নম্বর হচ্ছে তারা এই আরব দেশগুলো যাদের যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের বন্ধুত্ব আঁতাত আছে, তাদের এই বার্তা দিতে সক্ষম হয়েছে। 2-একটা দেশে মানে ওই একটা কথা উল্লেখ করে ওই জিনিসটা বলা উচিত, ওই আরব দেশগুলো প্রায় সবগুলোই মরুভূমির দেশ, প্রচুর ডেভেলপ করেছে তারা অর্থনীতিতে, তেল গ্যাস রপ্তানি করে, কিন্তু এট দি সেম টাইম তাদের দেশে জলের অভাব এবং ব্যাপক আরবানাইজেশন হয়েছে। লোক আগে মরুভূমিতে থাকতো, মরুদ্যানে থাকতো, তাদের এক ধরনের জীবন। এখন তাদের প্রায় সবাইকে শহরবাসী করে ফেলেছে, নগরায়ন হয়ে গেছে। এই নগরায়নের ফলে আগে যেখানে ধরা যাক সারা দেশের জন্য 1 বিলিয়ন মানে গ্যালন একটা ধরা সৌদি আরবের জন্য প্রতি বছর লাগতো জনগণের, তার 90% 80% তারা
ওইখানকার সরবরাহ থেকে নিতে পারতো। এখন হুম হুম সেখানে 20 বিলিয়ন বা 30 বিলিয়ন গ্যালন দরকার হচ্ছে প্রতি মাসে, এবং সেইটা তা কিভাবে মিট করছে, কিছু হচ্ছে ভূগর্ভ থেকে যে পানি তুলছে, আর বেশিরভাগ করছে কি সমুদ্র লোনা জলকে মিষ্টি পানিতে রূপান্তর করে সুপেয় পানিতে রূপান্তর করা হচ্ছে। এটা একটা টেকনোলজি আছে, কিন্তু এই টেকনোলজির কয়েকটা দেশে সেগুলোর উপরে পানি সুপেয়করণ প্ল্যান্টের উপরে আক্রমণ করেছে ইরান। ইরান। আরো অনেক বেশি করে জি। নাই, কয়েকটার উপরে করেছে। এটা একটা মেসেজ দেওয়া। তাহলে ওই দেশগুলো ভয়ঙ্কর একটা অসুবিধা আছে। ধরা অর্থাৎ যাক অর্থাৎ কাতারের অর্থাৎ ওরা টাকা বন্ধুর মানে শত্রুর বন্ধুকে এক- মেরে তাদের মেসেজটা তারা দিচ্ছে। আমরা আরেকটু আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে আপনার কাছে আবার ফিরবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। সৈয়দ মাহমুদুল্লাহ, আবারও আপনার কাছে ফিরছি। ছোট্ট করে একটু জানি আপনার কাছে, সেটা হলো হ্যাঁ, একটা তো বন্ধু এবং শত্রুর একটা সমীকরণ আপনি বলছিলেন। আমরা আহমেদিনেজাদের যে বিষয়টি আসলো, অর্থাৎ আহ, নিউ ইয়র্ক টাইমস তারা এই রিপোর্টটি করলো যে আমেরিকা তখন চেয়েছিল তার মাধ্যমে রেজিমটা চেঞ্জ করাতে, যদিও পরবর্তীতে তো ইরানের জনগণই রেজিম চেঞ্জের কোনো পথে হাঁটেনি। এটি একটি বিষয় আছে যে বন্ধু আমেরিকারও আছে ইরানের ভিতরে। অন্যদিকে সিএনএন এর একটা ছোট্ট খবর আপনার সাথে একটু শেয়ার করি। সেটি হলো, সিএনএন বলছে যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েল ব্যাপক ক্ষেপেছে। তারা ট্রাম্পের উপর অনেক ক্ষেপে, তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনে আলাপে বেশ ক্ষোভ প্রকাশ করেছে, এবং ট্রাম্প যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাইছেন, ইসরায়েল কোনোভাবে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাইছে না। ইসরায়েল যদি না চায়, স্ট্রংলি না চায়, সেক্ষেত্রে আমেরিকার কতটা সক্ষমতা আছে, বর্তমান প্রেসিডেন্টের কতটা সক্ষমতা আছে ইসরায়েলকে এড়িয়ে গিয়ে আমেরিকা শুধুমাত্র নিজের স্বার্থ দেখে যুদ্ধটি বন্ধ করে দেবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আগের কথায় আমি একটুখানি সেন্টেন্স ফিরে যাই। তো তাদের পানি ইত্যাদি যদি সুপেয় না হয়, জনগণ ক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হবে, কষ্ট করবে, এই একটা। দ্বিতীয়ত আরো কয়েকটা দেশে সামান্য দুবাইতে কিছু হামলা চালিয়েছে, তারা মিসাইল আক্রমণ করে ইরান ধ্বংস যেটা করে, তাতে একটা বার্তা দেওয়া হয়েছে আমরা ইচ্ছা করলে তোমাদের অন্যান্য ইনস্টলেশন ধ্বংস করতে পারি, এবং তখন তোমরা তোমাদের জায়গাগুলোকে মানে ট্যুরিজম, ফাইন্যান্স ইত্যাদি যে কেন্দ্র বানাচ্ছিল সেগুলা ধ্বংস হয়ে যাবে, তোমরা আবার আমার মানে অতীতে গব্বরে ফিরে যাবে, মানে দুর্ভোগ অবস্থা পড়বে। আহমেদিনেজাদ কট্টর ইহুদি বিরোধী, ইসরায়েল বিরোধী একজন রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিত ছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার যে সেখানে মানে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছে, এগুলা তিনি বলছেন অপপ্রচার ইত্যাদি। তো ওদের এই ধরনের এলাকার লোককে মানে তারা ক্ষমতার ভেতরে থেকে একটা লোক এদের সাথে যোগাযোগ মানে হয়েছে, এবং তারা হচ্ছে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে এদের এজেন্ট হিসেবে কাজ করবে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা হতে পারে, সব প্রথমত বিশ্বাসযোগ্য না। জি। কিন্তু দুঃখজনক ভাবে সে নিজের পাওয়ারকে ওইভাবে মানে কনসলিডেট করতে পারেনি। তার মানে সেখানকে ক্ষমতার যে কেন্দ্রবিন্দুগুলো সেগুলোতে তার ইনফ্লুয়েন্স থাকতো। হুম হুম সে ফর্মার প্রেসিডেন্ট, এটা একটা ঠিক, সেটা করতে পারেনি। ফলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে সেটা। আর যুক্তরাষ্ট্র আহমেদিনেজাদকে দিয়ে কি করতে পারতো, তারপরে তারা ওই ওই দেশের কুর্দ, বালুচ, অন্যান্য জাতি গোষ্ঠীকে দিয়ে সেখানে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করার, যুদ্ধ শুরু করার যে প্ল্যান করছিল, সেগুলোও কোনোটা কার্যকরী হয়নি। ফলে ওভারঅল সিচুয়েশন হচ্ছে আহমেদিনেজাদেরটা খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু ওই অ্যাগেইন আহমেদিনেজাদ বলেন, রাজা পাহলভি বলেন, এখনো পর্যন্ত কাউকে দাঁড় করতে পারেনি। এখন আপনার বক্তব্য ইসরায়েল যদি রাজি না হয়, ইসরায়েল রাজি না হলে একটা কথা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প তিনি তো সব খবরাখবর রাখেন, তেমন না যে উনি খবর রাখেন না, সব তথ্য নিয়ে তিনি ইসরায়েলের নেতানিয়াহু যে খুবই আনপপুলার, এবং ফ্রি ফেয়ার ইলেকশন হলে তার এত কিছু সত্ত্বেও তিনি ইসরায়েলের প্রধান শত্রুকে মানে দুর্বল করে দিয়েছেন, কাবু করে ফেলেছেন। এইটাকে কনটেক্সটে নিয়ে 1% ভোট পেলেও ফেয়ার ইলেকশন হলে তার হেরে যাওয়ার সম্ভাবনা অত্যধিক, এই একটা। 2 নম্বর হচ্ছে যে ইসরায়েলের প্রতি প্রচন্ড ভাবে আকৃষ্ট, প্রচন্ড ভাবে মানে শর্তহীন সমর্থন দেয়, অন্ধ সমর্থন দেয় এইরকম আউটস্ট্যান্ডিং ইন্টেলেকচুয়াল গুলো, লিবারেলদের কথা বলছি না,
হুম। লিবারাল ইন্টেলেকচুয়ালরা অনেকে ইসরায়েলের পলিসির মানে নিন্দা করে, প্যালেস্টাইনি পলিসি ইত্যাদি, কিন্তু এই কট্টর ইহুদিপন্থী ইসরায়েলপন্থী দুই একজন এবং নিউ ইয়র্ক টাইমস এর একজন কলামনিস্ট আছেন ফ্রিডম্যান, এরা সহ নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহুকে যদি আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ফোর্স করে পদত্যাগ করাতে পারেন, এরা খুব খুশি হবে। ফলে এমন না যে তার প্রেসিডেন্ট ট্রাম্প তো এই খবরটাও রাখেন, ফলে Okay. তিনি নিজে যেটা ভালো মনে করছেন বা তার একবার একটা নিজস্ব একটা গ্রুপ আছে নিশ্চয়, তাদের সাথে পরামর্শ কিছুটা করেন। তার ভিত্তিতে নেতানিয়াহু বললো, এবং যে সমস্ত খবর বেরোচ্ছে নেতানিয়াহু তার সাথে ক্ষোভ প্রকাশ করেছেন, মানে কঠোর ভাষায় কথাবার্তা বলেছেন। এটা আমি বিশ্বাস করি না। নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করে থাকতে পারেন, কিন্তু কঠোর ভাষায় না, নমনীয় ভাষায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন, হয়তো এটা হতে পারে। তো বলি ইসরায়েলের লক্ষ্য অর্জন না হলেই প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব একটা হিসাব নিকাশ আছে, জি, বিশেষ সেই করে হিসাব নিকাশ তিনি যে অনুসারে উনি যদি মধ্যখানে মনে একবার করেন, হামলা করতে গিয়ে সেটি স্থগিত করেছেন, এটি নিয়ে নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করেছেন এবং চাপ ক্ষোভ দিয়েছেন প্রকাশ তাকে করেন। যে এখন তো ইরানকে সময় দেয়া হচ্ছে, ইরান যে সময়টা পেয়ে যাচ্ছে এটাতে ইরান গুছিয়ে উঠবে, এটি ছিল নেতানিয়াহুর মূল বক্তব্য। না সেটাই তো, তারপরেও প্রেসিডেন্ট ট্রাম্প তিনি তার হিসাব নিকাশ একটা আছে, তার ওকে, ভিত্তিতে তিনি সিদ্ধান্ত সো নেবেন তাকে তিনি। তাকে চাপ দিয়ে এবং কোনো কিছু করাতে আরব পারবেন না দেশগুলোর নেতানিয়াহু। প্রেসার আছে, তারা হুম, যখন বুঝে ফেলেছে, এটা শেষ কথা, বুঝে ফেলেছে যে ইরান তাদের ক্ষতি করার ক্ষমতা আছে এবং ইরানের রেজিম পতন হলো না, জি, ফলে এখন এখানে যদি মানে যুক্তরাষ্ট্র তাদেরকে আরো সময় না দেয়, নিজে জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে ওই রাজতন্ত্রগুলোর বিরুদ্ধে ক্ষিপ্ত হবে। তো এই সমস্ত কারণে তারাও যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে, ওদেরকে আরো সময় দেন। জি, আপনার কাছে ভিতরে আসবো আবারও। ভিতরে এটা শেষ সেন্টেন্স বলছি, ভিতরে ভিতরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে আক্রমণ করছে তার পেছনে কোনো কোনো আরব রাষ্ট্র অন্তত যে মানে উস্কানি ছিল না, সম্মতি ছিল না, এটা বলা মুশকিল, সম্ভবত ছিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে যাই, সেটা হলো যে আপনি কমিউনিকেশনের শিক্ষক। একটু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওয়েতে কমিউনিকেট করছে, বিশেষ করে শান্তি চুক্তির বিষয়, তিনি আমরা দেখছি 2 স্টেপ এগিয়ে একটা থ্রেট করছেন। তারপর 1 স্টেপ পিছিয়ে আসছেন এবং তারপর আবার 1 স্টেপ পিছিয়ে গিয়ে একটা আলোচনার প্রস্তাব দিচ্ছেন। এই যে তার কমিউনিকেশনের ওয়েটা, এর ফলে কি মনে হয় এই ওয়েতে এইবার ধমক দিয়ে, যেখানে তারা পাল্টা রেজিলেন্স দেখিয়ে ফেলেছে ইরান যে আমরা কি করতে পারি দেখো, মানে আমরা একদম নতজানু হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এখনো প্রত্যেক দিনই প্রেসিডেন্ট একই ওয়েতে থ্রেট করে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় কমিউনিকেশনে এই ওয়েতে শেষ পর্যন্ত সাফল্য আসবে? মিউট করা আছেন আপনি, জি। আপনার প্রথমত হচ্ছে আপনার কমিউনিকেশনের জায়গা থেকেও যদি আপনার ট্রাম্পের যে আহ, ওনার যে বক্তব্যগুলো এবং ওনার যে বিহেভিয়ার আচরণগুলো, এটিকে যদি আপনি যদি একটা প্যাটার্নে আনার চেষ্টা করেন, দ্যাট উড বি ইভেন ডিফিকাল্ট ওয়ার্ড। তো প্যাটার্নটা হচ্ছে যে ইনকনসিস্টেন্সি। আপনি দেখেন যে সৈয়দুল্লাহ ভাই আপনার উনি বলছিলেন যে আপনার নেতানিয়াহুর কথা বলছিলেন। হুম, আমি যদি নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তুলনা করি, তাহলে আপনি দেখবেন যে নেতানিয়াহু হচ্ছে যে মোর কনসিস্টেন্ট। সে কি চায়, ধরেন আপনার হচ্ছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এটার অপসারণ, হুম, তারপর হচ্ছে প্রক্সিগুলার আপনার হচ্ছে যে ডিস্ট্রাকশন, এবং হচ্ছে আপনার তার যে ব্যালিস্টিক মিসাইলের ক্যাপাবিলিটি, সেটাকে আপনার নস্যাৎকরণ। তো মানে তিনটা মেজর জিনিস। সো সে খুবই কনসিস্টেন্ট, তাকে আপনি ইজিলি রিড করতে পারেন। কিন্তু আপনি ট্রাম্পকে রিড করা খুবই ডিফিকাল্ট, কারণ ধরেন সকালে একটা বলে, বিকেলে একটা বলে, এই মনে হচ্ছে যে হামলা করবে, আবার দেখা যাচ্ছে গুরুতর আলাপ আলোচনা চলছে। তো দুটো জিনিস এখন দেখেন, আমরা কমিউনিকেশনে একটা জিনিস পড়াই যে আমরা যখন অন্যকে পারসুয়েট করার চেষ্টা করি, কনভিন্স করার চেষ্টা করি, যেই জিনিসগুলো অন্য মানুষকে বা আপনার বক্তব্যকে কনভিন্সিং বা পারসুয়েসিভ করে তোলে, এর মধ্যে একটা জিনিসকে বলে ক্রেডিবিলিটি, ইথোস। আপনার হুম, হচ্ছে যে ইথোস ইজ ওয়ান অফ দি, লাইক আপনার আপনার ক্রেডিবিলিটি অ্যান্ড ক্যারেক্টার দ্যাট ডিফাইন্স পার্টলি দ্য পারসুয়েসিভনেস অফ ইউর আর্গুমেন্ট। এখন ট্রাম্প যেটি ক্রমান্বয়ে মানে প্রতিনিয়ত যেই ধারাটা উনি চালিয়ে আসছেন, উনি ওই ক্রেডিবিলিটিটা
কোথাও উনি এস্টাবলিশ করতে পারছেন না। দেখুন, ইরান ইজ কনফিউজড ইন এ সেন্স, এবং ইরানের অনেকগুলো আপনার হচ্ছে যে সিনিয়র অফিসিয়ালদের পক্ষ থেকে এরকম এক্সপ্রেশন দেয়া হয়েছে যে তারা আসলে ক্লিয়ার না যে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি চাচ্ছেন। তিনি কি আসলে আলটিমেটলি যুদ্ধই চাচ্ছেন, নাকি উনি একটা চুক্তি চাচ্ছেন, শান্তি চুক্তি চাচ্ছেন, এটি ক্লিয়ার না। এটি শুধু আপনার ডোনাল্ড ট্রাম্প না, আপনি দেখেন যে যখন বলেছিল যে এক রাতে মানে আপনার সভ্যতা হচ্ছে ধ্বংস যে করে একটা দেওয়া হবে। সিভিলাইজেশন ধ্বংস করে দেবে, সেটার ব্যাপারে আপনার আমেরিকার যে ইউরোপীয় মিত্ররা তারা কিন্তু জানতে চেয়েছেন, স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়ালদের কাছে জানতে চেয়েছেন যে মানে আসলে কি ট্রাম্প হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন চার্জ করবেন। তো তখন কিন্তু ইউএস স্টেট ডিপার্টমেন্টের অনেক অফিসিয়াল কোনো উত্তর দিতে পারেন নাই, কারণ তারাও জানতেন না এটার মানে কি উত্তর দিবেন। মানে এটা কি নিউক্লিয়ার কোনো চার্জ করবেন কিনা তিনি? মানে হচ্ছে যে এটি কিন্তু রেয়ার ইন ইউএস ফরেন পলিসি, যে যেখানে তার একটা কনসিস্টেন্সি থাকে, ওয়েল ইনফর্ম, এবং তারা কম বেশি একই সুরে কথা বলে। কিন্তু এখন আপনি ধরেন 3 জন ইউএস ডিপ্লোমেটকে জিজ্ঞেস করেন, 3 জন কিন্তু কনসিস্টেন্ট উত্তর দিতে পারবেন না। কি কারণে? কারণ আসলে একটা সেন্টারে আপনার হচ্ছে যে ইনকনসিস্টেন্সি ইজ ভেরি হাই। তো এইটা আমি আপনাকে যে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট, যে আপনার এটা তো আসলে কোনো আপনার ছোটখাটো ছেলে খেলা না, যে আপনি ধরেন আমরা বাচ্চাদেরকে অনেক সময় বিভিন্নভাবে একটু চয়েসগুলো একটু লিমিট করে দেই, এবং অনেক সময় এক্সট্রিম জিনিস বলি যে হ্যাঁ এটা করলে এই হবে, তখন বাচ্চারা হয়তো এটা নিতে পারে। মানে দিস ইজ নট লাইক দ্যাট, যে আপনি অলরেডি ইরান শোড সামথিং দ্যাট নোবডি ক্যালকুলেটেড। তাহলে সেখানে আপনি এই ভয় দিয়ে কতটা কাজ করবে আপনার তো সেই অ্যাসেসমেন্ট থাকা উচিত। তো আমি মনে করি যে যদি এটা আলটিমেট যে ইয়েটা ইম্প্যাক্টটা যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় না এটি কোনো কার্যকর সমাধান দেবে। এন্ড সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইরান ট্রাস্ট করবে না। ইরান ট্রাস্ট করবে না, কারণ হচ্ছে যে ইরান এখন যে ধরেন এই যে চুক্তিটা, যেটির এখন ইরানের পক্ষ থেকে পাল্টা আপনার প্রস্তাব দেওয়া হয়েছে, এখন সেটার আমেরিকা রেসপন্স করবে। তো সেখানে আপনারা দেখেছেন আরো দুটো জিনিস কমপ্লিকেটেড হয়ে উঠছে। একটা হচ্ছে যে মোস্তফা খামেনি অলরেডি আপনার হচ্ছে যে একটা নির্দেশ দিয়েছেন যে তাদের যে ইউরেনিয়াম যেটা 60% পর্যন্ত তারা করেছেন, সেটা অন্য জায়গায় অন্য দেশে এটা হস্তান্তর করা যাবে না। কেন যাবে না? কারণ তারা এটা বুঝতেছে যে এটি তাদের কোথাও না কোথাও রক্ষা কবচ। তো আপনি দেখেন জিনিসগুলো আরো জটিল হয়ে উঠছে। তো আমি মনে করি যে ইরান যদি মানে এই জায়গায় যদি সে যদি আস্থা অনুভব করতে না পারে, তাহলে যে শান্তি চুক্তির প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন সেটি ক্রমান্বয়ে আরো ডিফিকাল্ট হবে। এবং আরো আপনি যদি দেখুন যে একটা জিনিস আমরা এই প্রোগ্রামে অনেকবার আলাপ করেছি, এটা ইউএস ইসরায়েল এবং ইরান ওয়ার, আপনি যদি পুরো বিষয়টা যদি মানে মোটা দাগে যদি দেখেন যে হাউ আমেরিকা ইজ ম্যানেজিং দিস ওয়ার, আপনি একটা জিনিস পাবেন যে এইটা কিন্তু আপনার আফগানিস্তান, ইরাক ওয়ার বা অন্য আরো যে সমস্ত জায়গায় আমেরিকার এঙ্গেজমেন্ট আছে সেটা থেকে কিন্তু কোয়ালিটেটিভলি ডিফারেন্ট। কেমন? সেটা হচ্ছে এখানে আপনার হচ্ছে কোনো আপনার ওই যে আপনার অনেকগুলো আপনার সিনেট হিয়ারিং আপনি দেখেন যে সিনেটররা প্রশ্ন করছেন যে মানে হোয়াট ইজ দ্য পার্ট অফ দ্য প্ল্যানটা কি আসলে। তো এই প্ল্যানটা কিন্তু এখন কি, এটা আমেরিকান জনগণের একটা বড় প্রশ্নই উঠছে, কারণ তারা কোনো প্ল্যান দেখছে না। তো প্ল্যান কেন দেখছে না? কারণ আপনি 10টা জিনিস বললেন সেটা তো আর প্ল্যান হয় না। যেটি ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের ক্ষেত্রে তারা প্রেজেন্ট করতে পেরেছে, আমরা এটা চাই। তো আপনি এই মোটা দাগে যদি ইউএস এর পারফরমেন্স ধরেন, আপনি পুরো দুনিয়াটা একটা স্টেজ, যে স্টেজে ইউএস ইজ পারফর্মিং অ্যাজ এ সুপার পাওয়ার, এবং তার 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 পারফরমেন্স ম্যাটার্স। যারা এই পারফরমেন্সটা দেখছে, আপনি দেখবেন যে they are doing the worst ever in recent US history. তো সেটার অনেক আরো কনসিকুয়েন্স আছে, সেটা হয়তো অন্য আলাপ আলোচনা, যে আপনার কতগুলো জিনিস যেমন আপনার হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল ইজ ডিটারিওরেটিং, আপনার হচ্ছে যে কোয়েশ্চেন অফ সভারেন্টি ইজ গেটিং ভেরি ফেডেড। আপনি ধরেন ভেনেজুয়েলাতে, তারপর হচ্ছে ইরানে, এরপর হচ্ছে কিউবাতে আপনি জাস্ট যাবেন আর ধরে নিয়ে আসবেন। মানে এই যে একটা এইটি আপনার আমার কাছে মনে হচ্ছে দিস ইজ সর্ট অফ লাইক হেরাল্ডিং এ নিউ টাইপ অফ chaos,
যে আপনার গ্লোবাল যে অর্ডারটা ভেঙে যাচ্ছে। আর গ্লোবাল অর্ডারে যদি আপনি ধরেন কথার কথা 15-20% যদি আপনার যদি ব্রেক করে, তাহলে ইউএস এজ এ হেজিমনিক পাওয়ার একটু কি যোগ করবেন তখন সেই ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, একটু কি যোগ করবেন হুম, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার যে অবস্থানটি তৈরি হয়েছে, আমরা গ্রিনল্যান্ড নিয়ে দেখলাম, ভেনেজুয়েলা নিয়ে দেখলাম, ইরান নিয়ে দেখছি, কিউবা নিয়ে সামনে হয়তো কিছু একটা দেখার সুযোগ হবে, কিন্তু সম্পর্কের জায়গাগুলো ট্যারিফ দিয়ে মিত্রদেরকে যেভাবে দূরে ঠেলে দেওয়া হলো, এরপরে আমেরিকার ডিপ্লোমেসিটাকে উইক করার যে বিষয়টি বিবিসির প্রতিবেদনে উঠে আসছে, তারা বলছে যে 195টা দেশের মধ্যে 109টাতেই স্থায়ী কোনো রাষ্ট্রদূত এখন নেই, এবং মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশেই এখন স্থায়ী রাষ্ট্রদূত নেই আমেরিকার। এমনকি যে রাষ্ট্রদূতদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের মধ্যে 90% রাজনৈতিক নিয়োগ, মাত্র 10% পেশাদার কূটনীতিক। এই আমেরিকার আন্তর্জাতিক জায়গায় প্রভাব প্রতিপত্তি বলয় সবকিছু তো এই কূটনীতিকদের উপরে অনেকটুকু নির্ভর করে। সেখানে যদি এই দুর্বলতম লোকদেরকে নিয়োগ দেয়া হয়, জেরেড কুশনারকে দায়িত্ব দেওয়া হয় এবং উৎকপকে দায়িত্ব দেওয়া হয়, তখন তো আসলে আমেরিকার কূটনীতিটা দিনে দিনে দুর্বল হয়ে যাওয়ার দিকে যাবে। ইয়েস, আমার কাছে মনে হচ্ছে জুয়েল, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি আপনি তুলেছেন। সেটি হচ্ছে যে আমেরিকার ফরেন পলিসির একটা তাদের দৃষ্টিকোণ থেকে একটা বিউটিফুল দিক হচ্ছে যে আপনার থ্রু আউট দি ওয়ার্ল্ড তাদের কূটনীতিকরা ওয়েল ট্রেন এবং তারা এই জিনিসগুলোকে খুবই স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করেন। এটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি ধরেন একটা রেডিও, একটা সেন্টার থেকে, ইউ ক্যান সে দিস টেলিভিশন ব্রডকাস্ট অ্যাজ ওয়েল, যে একটা পার্টিকুলার জায়গা থেকে আপনি রিলে করছেন, এবার 10 জন 10টা জায়গা থেকে রিসিভার দিয়ে তারা শুনছেন, তারা কিন্তু সেম কথাটাই শুনছেন, আপনার হয় ডিফারেন্ট ডিস্টেন্সে। তা আপনি চিন্তা করেন যে আমেরিকান ফরেন পলিসি এবং ফরেন রিলেশন যে প্যাটার্নে যে সিস্টেম ওয়ার্ক করে, সেটা হচ্ছে অনেকটা এরকম রেডিওর মতো। সো সেখানে হাই লেভেল অফ সামঞ্জস্যপূর্ণতা থাকে। এখন যেটি হচ্ছে, এই যে ফরেন রিলেশনস ফরেন পলিসি ম্যানেজমেন্টের যে একটা এন্টায়ার যে ইনফ্রাস্ট্রাকচার, যা বা আপনার হচ্ছে কূটনীতিক যে অবকাঠামো, সেই অবকাঠামোর একটা ব্রেকডাউন হচ্ছে, যেটা আপনি বলেছেন যে রাজনৈতিক নিয়োগ এবং আপনার হচ্ছে পদশূন্যতা। এবং সেটি হচ্ছে, আপনি ধরেন খুব সিম্পল একটা জিনিস দেখেন, যে আমেরিকার প্রেজেন্স থ্রু আউট দি আপনার হচ্ছে প্ল্যানেট, আপনার যেই লেভেলের তার প্রেজেন্স, তো এটার তো আপনার হচ্ছে একটা সিস্টেমেটিক ম্যানেজমেন্ট আছে, সেটার একটা কোহিয়ারেন্ট ম্যানেজমেন্ট আছে, সেটা করে আসছে। তো এইটার আপনার হচ্ছে পাবলিক প্লেসে বা ফেসে যেই যারা এই জিনিসটাকে আপনার হচ্ছে ম্যানেজ করে, তারা হচ্ছে সেই কূটনীতিজ্ঞ। তো আমার কাছে যেটি মনে হচ্ছে, আপনি যেটা বলেছেন যে এই যে ব্রেকডাউনটা, this is actually this involves serious consequences. We don't know what would be for the world, but আমেরিকার জন্য এটা মারাত্মক লেভেলে। দেখুন, এখন আপনি ব্রিক্স এর কথা আপনি চিন্তা করতে পারেন, রিজিওনাল বিভিন্ন ব্লকের কথা চিন্তা করতে পারেন, রাশিয়া এবং চায়নার যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল এবং ইকোনমিক ডাইনামিক্স গুলো আছে, এগুলো অনেক সময় মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। কেন? বিকজ অফ ইউএস ম্যানেজমেন্ট, ইউএস সুপ্রিমেসি। এখন সেই জায়গায় যদি আপনার ব্রেকডাউন হয়, তাহলে কি আপনার যেটা ঘটে, যে আপনার বনের রাজা যখন একটু উইক হয়ে পড়ে, তখন আপনার ছোট ছোট রাজার আবির্ভাব ঘটে। আর যখন ছোট ছোট রাজার আবির্ভাব ঘটবে, তখন আপনার সেখানে আপনার হচ্ছে যে একটা ললেসনেস, একটা আপনার হচ্ছে যে আপনার সিস্টেমহীনতা একটা তৈরি হবে। তো আমি যেটি দেখছি, যে সেটি হচ্ছে যে যদি আমেরিকার এই সুপ্রিমেসির জায়গাটা উইক হয়, তাহলে রিজিওনাল ব্লকগুলো ইকোনমিক এবং পলিটিক্যাল, তারা আপনার হবে, এবং সেখানে আলটিমেটলি ইকোনমিক্যালি পলিটিক্যালি আমেরিকা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। সো এটি আমার কাছে মনে হচ্ছে যে এটি হয়তো অনেকের জন্য কল্যাণকর হয়ে উঠবে, কিন্তু এটি আমেরিকার জন্য কোনোভাবে কল্যাণকর নয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সৈয়দ মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে শুনি যে নতুন একটি, আমি শুরুতে বলছিলাম যে জানালা খোলা, উইন্ডো খোলার মতো বিষয় কিনা, হঠাৎ করে কিউবা, হঠাৎ করে রাউল ক্যাস্ট্রো, তার বিরুদ্ধে মামলা, এবং পাল্টা একটা হুমকিও আসছে। এটা আসলে কত দূর গড়াতে পারে, কি উদ্দেশ্যে হচ্ছে, কিংবা এটি কি ইরান থেকে চোখটা অন্য কোনো দিকে সরিয়ে নেয়া কিনা? আপনার বিশ্লেষণটা একটু শুনবো। হ্যাঁ,
এটা হতে পারে যে ইরানের সাথে যদি উনি শান্তি চুক্তি করে ফেলেন, মানে যুদ্ধবিরতিতে, স্থায়ী যুদ্ধবিরতিতে কোনো একটা এগ্রিমেন্ট হয়ে যায়, তাহলে অনেকে সেটাকে উম, তার হার বলে বলবে যে তার তো রেজিম চেঞ্জ হলো না, কিছু হলো না, তো মোল্লাতন্ত্রই সেখানে থেকে গেল এবং তাদের মিলিটারি সক্ষমতা অনেকাংশে অক্ষত থাকলো, তো তাহলে কি হলো? এইটার থেকে দৃষ্টি অন্যদিকে স্থানান্তরের ক্ষেত্রে হয়তো কিছু হেল্প করবে। কিন্তু কথা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমার ধারণা প্রথম থেকেই, তিনি ক্ষমতা আসার পূর্বে বা সময় থেকেই এই কিউবার যে রেজিম আছে এদেরকে চেঞ্জ করা, এদেরকে দুর্বল করা নিশ্চয়ই টার্গেটের ভিতরে অন্যতম লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের ভিতরে। তেমনি ভাবে গ্রিনল্যান্ড দখল করা বা গ্রিনল্যান্ডকে স্থায়ীভাবে মানে যে রাষ্ট্রের অন্তর্ভুক্ত না করলে কোনো এমন একটা ব্যবস্থা করা যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মানে নিয়ন্ত্রণাধীন একটা এলাকা হবে। এই যে লক্ষ্যগুলো কোনোটা থেকে তিনি মানে পিছিয়ে যাচ্ছেন তা মনে হয় না। আমার মন কথা যে আলাউদ্দিন সাহেব, ডক্টর আলাউদ্দিন অনেক ব্যাপকভাবে চমৎকারভাবে সিচুয়েশন গুলো বিশ্লেষণ করেছেন। কিন্তু শুনেন, একটা প্রচলিত কথা আছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে, অনেকে বলতো, সেই পার্টিকুলার স্লোগানটা এড়িয়ে আমি বলবো, দেয়ার অলওয়েজ দেয়ার মে বি, কোনো কোনো ক্ষেত্রে লিস্ট, যে দেয়ার ইজ মেথড ইন ম্যাডনেস। আমি সবাইকে কনফিউজ করে রাখলাম, আমি কি করব, মোটামুটি আমার একটা সিদ্ধান্ত আছে। ফলে সেইভাবে মানে জাতে মাতাল তালে ঠিক, অনেকটা এই টাইপের। ওই টার্মটা আমি ইউজ করিনি। একটা পার্টিকুলার সংগঠন সম্পর্কে বলা হতো ওকে। দুই তিন দশক আগে। তো জাতে মাতাল তালে ঠিক বললেন না, দেয়ার ইজ মেথড ইন ম্যাডনেস। এই অবস্থা এমন হতে পারে যে মোটামুটি ভাবে তার প্রধান উপদেষ্টারা হয়তো জানেন তার মন সম্পর্কে, আবার অনেকে তিনি সারপ্রাইজ করেন। রোমের ইতিহাসে এরকম শাসক ছিলেন যাদেরকে, মানে রোম তো একটা অসাধারণ সাম্রাজ্য ছিল, বিশাল পৃথিবীর মানে এই এই উত্তর উত্তর আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা বাদ দিয়ে ওই দিকের ওয়ার্ল্ডের বেশিরভাগ বা অর্ধেকের মতো তার দখলে ছিল। আচ্ছা, যাই হোক। তো এইটা একটা কথা। আর একটা হচ্ছে যে প্রেসিডেন্ট ক্ষমতায় আসার বহু আগে থেকে কতগুলো জিনিস লেখা হয়েছে। একটা হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, যে এক লোক বই লিখে ফেলেছে, তো সেইটার আমরা এখন দেখছি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন চলছে বুশের আমল থেকে, সিনিয়র বুশ, জুনিয়র বুশ, এখনো এটা চলছে। তার রেজাল্ট কি সেটা অন্য কথা, হান্টিংটনের থিওরি। দ্বিতীয় হচ্ছে আপনার এই যে বলা হচ্ছে সমস্ত মহাশক্তি, বৃহৎ শক্তি, তাদের একটা বিশাল উত্থানের একটা পর্ব আছে, তারপরে একটা ক্ষয়ের পর্ব, অবক্ষয়ের পর্ব আছে, তারপর সেটা পতন পর্ব। এই গত 20-22 বছরের ভিতরে বেশ মানে অনেক আউটস্ট্যান্ডিং স্কলার মানে বা বিশ্লেষক বই লিখে বলেছেন আমেরিকান সেঞ্চুরি এখন আস্তে আস্তে অবক্ষয়ের দিকে, দুর্বলতার দিকে যাবে, এরপর চীনের উত্থান হবে, এই ধরনের কথা লেখা হয়েছে। তো এখন প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চয়ই ওগুলা সম্পর্কে অবহিত আছেন, পুরো বই না পড়লেও ওগুলো মোটামুটি ভাবে তিনি ব্রিফড হয়েছেন, তারও ধারণা আছে। তো ফলে তিনি মনে করছেন যে তিনি যে সমস্ত পলিসি নিচ্ছেন, আর্টিকুলেট করছেন, এটার কারণে ওই সমস্ত লোকরা যে কথা বলছে, নিশ্চয়ই মনে করেন সেগুলো উদ্ভট কথা, অথবা সেগুলোর পেছনে কোনো জাস্টিফিকেশন থাকলে আমি সেগুলাকে শেষ করে দিয়ে যুক্তরাষ্ট্রের মানে ক্রমান্বয়ে দুর্বল হওয়ার, ক্ষয় হওয়ার এই অবস্থা আমি রোধ করতে পারবো। তো সেটা কি হবে জানি না, তবে এই আমি আরো দু একবার হয়তো বলেছি, যারা রাজনীতি বিশ্লেষণ করেন, যারা কোন রাষ্ট্র পরিচালনা করেন, পৃথিবীর সব এই ধরনের লোকদের অবশ্য পাঠ্য হওয়া উচিত গিবনের রাইজ, ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ার, তাহলে আমরা অনেক বুঝতে পারি। তো যাই হোক, আমার ধারণা প্রেসিডেন্ট এটা অবহিত আছেন, এবং ওই যে জাতে মাতাল তাল ঠিক যেটা আপনি বললেন, বাংলাতে করলে ওইটা হয় কিনা জানি না, ওভারঅল একটা পলিসি। আর কিউবার ব্যাপারে, কিউবার রাউল কাস্ট্রো ব্যাপারে তাকে নিয়ে আসতে পারবেন কিনা, তার নিশ্চয়ই প্রতিরক্ষা ব্যবস্থা আগে যা ছিল তার চাইতে তাকে রক্ষা করার ব্যবস্থা আরো চায়না, রাশিয়াও দেখলাম প্রতিক্রিয়া জানাচ্ছে আগে থেকে হয়তো। কিন্তু এট দি সেম টাইম আমি বিস্মিত হব না যদি এমন ঘটে যে সত্যি সত্যি তাকে আবার ধরে ফেলার উপক্রম হয়েছে, তাহলে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে না তারপরে রক্ষা যাদের আছে, কাউকে যে আমাকে গুলি করে মেরে ফেলবে যাতে আমি ধরা না পড়ি, তারাও একটা ব্যবস্থা করে রাখছে।
এই একটা। আর গ্রিনল্যান্ডের ব্যাপারে এখনো আমি মনে করি এই ওখানে কয়েকদিন থেকে বিক্ষোভ চলছে কি জন্যে, যে আপনার যুক্তরাষ্ট্রের যে ওখানে ডিপ্লোম্যাটিক অবস্থান সেটা অনেক বেশি বিশাল করে ফেলছে, ওখানকার লোকজন আতঙ্কিত বোধ করছে। ফলে কিউবা ইত্যাদির পরে ওইদিকে তিনি অ্যাটেনশন দেবেন না এটা বলা মুশকিল। ওভারঅল আমার কেন যেন মনে হচ্ছে আহ, মানে এই মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো মনে করবে আরো সময় দিলে, আমরা অনুরোধ করেছি, তাদের জনগণ বলবে যে আমাদের রাজারা তো অনুরোধ করেছিলেন কিন্তু তাদের অনুরোধ শুনে যুক্তরাষ্ট্র এই করে ফেলেছে। ঠিক। তবে ওখান থেকে একটা মোস্তফা খামেনি যেটা বলেছেন এটার ভিত্তিতে একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যুক্তরাষ্ট্র যদি তার মূল টার্গেট যেগুলো লক্ষ্য করা হয়েছিল সেগুলো থেকে সরে না আসার সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো তারা ওখানে আরো হামলা করে আরো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। আর মিনওয়াইল এই গত যে বিরতিটা হলো, এই বিরতির ভিতরে তাদের অস্ত্রশস্ত্র অনেকগুলো কমে গিয়েছিল, সেগুলোর ইসরায়েলেরও কমে বিপক্ষই গিয়েছিল, তো আসলে ইসরায়েলকে সেগুলো অনেকগুলা পুনর্গঠনের সুযোগ রিপ্লেনিশ পাচ্ছে। করেছে, এখানে আর উৎপাদন নিশ্চয় হচ্ছে। ফলে যে কোনো খামতি বা ঘাটতি যদি হয়ে থাকে সেটা এতদিনে পূরণ করে আর নতুন কৌশল ইত্যাদি ঠিক করছেন তারা। ফলে একটা কথা, ফাইনালি একটা কথা, একটা সেন্টেন্স উঠতে, ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র বা যে কোনো দেশ মহাশক্তি এই ছোট ছোট বাজির মতো করে নিউক্লিয়ার বোমা বানিয়েছে বলে ধারণা করা হয়, শত শত বা হাজারে হাজার। এগুলা বলে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন। তার মানে হিরোশিমা নাগাসাকির ওগুলোর তুলনায় 10 বা 50 ভাগের 1 ভাগ। এই ছোট্ট একটা আইল্যান্ডে যদি করা হয়, ওই আইল্যান্ড প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং এগুলার সম্ভবত তেজস্ক্রিয়তা যাতে না ছড়ায় সেরকম খুব বেশি এলাকা না ছড়ায়, এই ধরনের একটা কোন ব্যবস্থা আছে। এই ধরনের কেউ কিছু ব্যবহার করবে না ইরানের বিরুদ্ধে সেটাও বলা মুশকিল। ওকে, ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনার কাছে একটু ছোট্ট করে শুনি, 2 মিনিটের মতো সময় পাবো। সেটা হলো যে ডেমোক্রেটরা তাদের একটি 2024-এর পরাজয়ের অটোপসি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে অনেক অস্পষ্টতা আছে। আপনি দেখার সুযোগ পেয়েছেন কিনা 92 পৃষ্ঠার রিপোর্ট? যদি ছোট্ট করে একটু বলতেন যে এই রিপোর্ট তারা কতটা আসলে নিজেদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, ধন্যবাদ জুয়েল। আমি হচ্ছে যে ডেমোক্রেটদের যে অটোপসি রিপোর্ট সেটি দেখার সেটি নিয়ে কথা বলার আগে জি, ছোট্ট করে। সৈয়দুল্লাহ ভাইয়ের সাথে আমি খুব দ্রুত একটা জিনিস যোগ করতে চাই, যে আপনার হচ্ছে যে ইবনে খালদুন, তার বিখ্যাত একটা বই মোকাদ্দমা, তিনি হচ্ছে সভ্যতার যে উত্থান পতন এগুলো নিয়ে লেখালেখি করেছেন। ওনার একটা থিওরি আছে, উনি বলছেন যে একটি সভ্যতার মানে হচ্ছে যে যদি আয়ুষ্কাল ধরা হয় অ্যাবাউট 120 ইয়ার্স বা 100 ইয়ার্স 20 ইয়ার্স এরকম বলেছেন। তো তিনি 3টা ভাগ করেছেন। একটা বলেছেন যে প্রথম ভাগ হচ্ছে প্রতিষ্ঠার বছর, তো অনেক ত্যাগ তিতিক্ষা করে একটা গ্রুপ হচ্ছে প্রতিষ্ঠা করে প্রথম জেনারেশন। পরের জেনারেশন হচ্ছে যে অনেকটা উত্তরাধিকার সূত্রে পায়, তো খুব সিরিয়াসলি নেয় না, বাট স্টিল তারা কন্টিনিউ করে। থার্ড জেনারেশন হচ্ছে যে খুব ভোগ বিলাসিতায় থাকে। তো এর পরের জেনারেশন হচ্ছে এটার বাকি প্যারেকটা ঠুকে আর। তো আপনি যদি সেটা যদি চিন্তা করেন যে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পর থেকে আমেরিকার যে আপনার গ্লোবাল যে সুপ্রিমেসি, তার এনজয়মেন্ট অফ ডিফারেন্ট ফর্মস অফ পাওয়ার, সেই জায়গা থেকে আপনার হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে somewhere it could be the starting or the beginning of the decline. So that's something very important. তো সেটা থেকে আমি এবার বলবো যে ডেমোক্রেটদের যে তাদের যে রিপোর্টটা দেখুন, তারা কিন্তু অনেক সময় নিয়েছে, এবং এটা নিয়ে ডেমোক্রেট পার্টির মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ছিল যে আমরা ইলেকশন হেরেছি, কিন্তু ইলেকশনে হারার পরে তারা একটা অ্যানালিসিস করে, সেই অ্যানালিসিসটা তারা করতে অনেক সময় নিয়েছে, এবং এটা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন এবং ফ্রাস্ট্রেশন আছে, নাম্বার 1। 2, আপনার হচ্ছে যে রিপোর্টটা করা হয়েছে সেই রিপোর্টটা অনেকটা ধরেন হচ্ছে যে অনেক সময় দায়সারা গোছের বলা যেতে পারে। আপনি কতগুলো জিনিস বলেছেন, এর মধ্যে ইনকমপ্লিটনেস আছে, আপনার ভুল আছে, আপনার এরকম একটা পার্টির আপনার হচ্ছে যে দোষও চাপানো হয়েছে যে বাইডেন প্রশাসনের দোষে কামালা হেরেছে, এই ধরনের কথা বলা তো হচ্ছে। ওইখানে আপনি দেখেন যে আমরা অনেকে আমি একটু চেক করার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে অনেকে বলছেন যে এই রিপোর্টে মূলত প্যালেস্টাইন গাজার যে একটা বিশাল একটা ইমপ্যাক্ট ছিল সেটি ধরতে গেলে তারা কোথাও উল্লেখ করেন নাই, শব্দ দুটোই রাখেনি, দুটো শব্দই রাখেনি পুরো রিপোর্টে। শুধু হ্যাঁ, এবং তারা পুরো দায়টা হচ্ছে আপনার ইকোনমিক জায়গাতে দিয়েছেন। তো সেটিতে একটা
আপনারা দেখেন এটা মিসক্যালকুলেশন, তাই না? এটা আপনার মিস ইনফরমেশন। যে আপনি যদি একটা কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস না করেন, হাউ ইউল সেট ইউর এজেন্ডা অ্যান্ড ইউর স্ট্র্যাটেজি ফর দ্য নেক্সট ইলেকশন। তো এইটা আপনার যেখানে মধ্যবর্তী ইলেকশন সামনে, এখনো ডেমোক্রেটরা এরকম একটা আপনার হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে পারেন। এটা কিন্তু খুবই, এটি দেখুন যে অনেকে এটাকে দেখবে যে এটা ডেমোক্রেটদের উইকনেস, কিন্তু আপনি দেখেন এটাকে আরো বড় জায়গা থেকে দেখেন। আপনি রিপাবলিকান এবং আপনার ডেমোক্রেট দুইটাকে পাশাপাশি দেখেন, আপনি দেখেন যে এদের যে পলিটিক্যাল অ্যাকিউমেন্ট গুলো যে ক্রমান্বয়ে যে এটা হ্রাস পাচ্ছে, এবং মানে দেয়ার ইজ এ সর্ট অফ ম্যাডনেস ইজ সর্ট অফ স্প্রেডিং। তো এইটা হচ্ছে লিটল বিট লাইক শুড বি দ্য ম্যাটার অফ ওয়ারি ফর আমেরিকান সিটিজেন, যে আপনার পলিটিক্যাল আপনার যে দুইটা মেজর পার্টি, তাদের ফাংশনিং এ সামওয়্যার সামথিং ইজ গেটিং রং। আপনার ডেমোক্রেটদের এর কাছে এটা এক্সপেক্টেড যে তারা দে উইল প্রিপেয়ার ফর দ্য নেক্সট ইলেকশন, এবং ট্রাম্প যেটা করছে এখানে তাদের জন্য হয়তো অনেক অপরচুনিটি আছে। কিন্তু ইফ দিস ইজ হাউ দে শো, হাউ দে ডু দেয়ার ওন ইভ্যালুয়েশন, যে আত্মসমালোচনাটা কিভাবে করলো, তাহলে মানে হচ্ছে যে we don't know, the future seems more like gloomy and dark. সেখানেই আসলে সংখ্যার জায়গাটা, কিন্তু আমাদের অবশ্যই সময় শেষ হয়ে গেছে বলে আমাদেরকে থামতে হচ্ছে। কিন্তু আমরা আসলে শঙ্কা নয়, মানে আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে অন্তত যে থিঙ্ক ট্যাঙ্কদের কথা বলছিলেন তারা কিছুটা হলেও বুঝতে শিখবেন কিংবা এটি অনুভব করবেন। যদিও সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে না, এটি পরিকল্পিতভাবেও হতে পারে, হ্যাঁ, মানে যে এই পাগলামি সেগুলো অনেক পরিকল্পিত সুচিন্তিত হতে পারে, কিন্তু মানে ফাইনালি মানুষ অর্থাৎ দেশের মানুষ কতটা স্বস্তিতে আছেন অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, নানা কিছু, সেগুলো হয়তো তাদের ভাবনা আসতে পারে। যাই হোক, আমরা আশাবাদের জায়গা থেকে শেষ করছি আজকের মতো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।